এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নবপ্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আমাদের আজকের বিষয় ভার্মি ওয়াশ ও ভার্মি মিল কি, অর্থাৎ কেঁচো রস এবং কেঁচো খাদ্য কি। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অজিত কুমার পোদ্দার, যিনি বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপিঠের উপদেষ্টা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর। পাশাপাশি তিনি TNU এর ভিজিটিং ফ্যাকাল্টি সয়েল সায়েন্সের। ডক্টর অজিত কুমার পোদ্দার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। আচ্ছা, আমরা তো মূল কথায় আসব, তার আগে একটু বলি, কৃষক বন্ধুরাও বলেন বা আমরাও বলে থাকি যে কেঁচো কৃষকের বন্ধু। তো কেঁচো থেকে আমরা কিছু সার পাচ্ছি, যেটা উৎকৃষ্ট ধরনের জৈব সার হিসাবে আপনারা বলছেন বা আমরা বলছি। এছাড়াও মাটিতে প্রাকৃতিক নাঙ্গলের কাজ করে কেঁচো
এবং কৃষিতে সাহায্য করে নানানভাবে। এছাড়া কেঁচো আমাদের আর কি ভাবে সাহায্য করে? কেঁচো সার উৎপাদন যে কৃষক ভাই করছেন, ওনার শুধুমাত্র বর্তমানে ওই কেঁচো সারটাই ব্যবহার করছেন। এছাড়া যে আরও যে এর সাথে অনেকগুলো উপকার আছে সেটা অনেকেই জানেন না। আচ্ছা, তা আমরা যদি কেঁচো সার একজন কৃষক ভাই যদি উৎপাদন করেন, তার সাথে উনি কেঁচো বিক্রি করতে পারবেন। কেঁচোর প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, আর সেই কেঁচোগুলোর থেকে কেঁচো রস বের করে উনি বিক্রি করতে পারেন, অথবা কেঁচো মিল তৈরি করে সেটাকে পশু, বিশেষ করে মুরগি, মাছ, হাঁসের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন। এই 4 ধরনের উপকার কিন্তু তিনি একটা কাজ করেই পেতে পারেন। আমাদের বিবেকানন্দ ইনস্টিটিউট বায়োটেকনোলজি চারিদিকে যে কৃষক ভাইরা আছেন, তারা বেশিরভাগ বাড়িতেই এখন কিন্তু আজকে কেঁচো সার তৈরি করছেন। আচ্ছা, তো আমাদের তো আজকের বিষয় হলো ভার্মি ওয়াশ এবং ভার্মি মিল্কি। তো প্রথমেই আপনার থেকে জানতে চাইবো যে ভার্মি ওয়াশ বা কেঁচো রস কি? আপনি জানেন নিশ্চয়ই যে কেঁচোর কিন্তু চোখ নেই, কান নেই, নাক নেই, কিছু নেই, শুধু তার মুখ আছে আর অ্যানাস আছে, মানে যেখান থেকে সে কাজটা বের করে দেয়। কিন্তু আদার যে কাজগুলি সে করে সেগুলো তার শরীরের ভিতর দিয়ে করে। তার যে নার্ভ সিস্টেমটা আছে সেটা সাংঘাতিকভাবে কার্যকরী, স্ট্রং এবং কার্যকরী। এবং কেঁচো আপনি হাত দেন, দেখবেন যে একটা পিছলে পিছলে ভাব আছে। আচ্ছা, যদি কোনদিন ধরে থাকেন, করেছেন নিশ্চয়ই ছোটবেলায়। হ্যাঁ, এটা পিছলে, কারণ কেঁচোর শরীরে 80 থেকে 85% জল থাকে। এই জলের সাথে হরমোন, ভিটামিন, মিনারেলস, নিউট্রিয়েন্ট এই জাতীয় পদার্থ থাকে। যখন নাকি এই জিনিসগুলিকে আমরা যদি কোনোভাবে বের করে নিয়ে আসতে পারি, সেগুলিকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন জায়গায়। বিশেষ করে বড় বড় হোটেলগুলোতে কিন্তু আপনি দেখবেন লবিতে যে গাছগুলো দেখা যায়, সেগুলি মনে হয় যে এইমাত্র তারা জল দিয়ে ধুয়ে নিয়ে আসছে। আসলে জল দিয়ে ধোয় না, তারা কেঁচো রসটাকে স্প্রে করে। আচ্ছা, তো এই রসটা কীভাবে আমরা বা কৃষক ভাইয়েরা উৎপাদন করতে পারবেন সেই বিষয়ে আমি আপনাকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। বেশ, তাহলে আমাদেরকে এখন জানাবেন যে এই ভার্মি ওয়াশ বা কেঁচো রস কিভাবে কিভাবে করা যায়। এর জন্য খুব কিছু বড় কিছু লাগে না, 3টা পাত্র নিতে হবে। পাত্রগুলো কিসের পাত্র? যে কোনো পাত্র। তার জন্য যে কাঁচের হোক বা প্লাস্টিকের হোক, এই জাতীয় কোনো রকম বাধা নাই। অতএব আপনি কাঁচেরও নিতে পারেন, প্লাস্টিকও নিতে পারেন, অ্যালুমিনিয়ামও নিতে পারেন, তাতে খুব বেশি এটা এফেক্ট করবে না। আমরা পরীক্ষা করে দেখেছি। পাত্রের পরিমাণ হলো ধরেন 1 থেকে আমরা 1 লিটার জল নিব, অতএব আমাকে পাত্রটাকে আরেকটু বড় নিতে হবে। আচ্ছা, আর আমি যেহেতু জানি বা কৃষক ভাইরাও জানবেন যে একটা জিনিস জানতে চাইবো যে পাত্রে কি ঢাকনা দেওয়া পাত্র? না, ঢাকনা খোলা পাত্র। আচ্ছা, এবং আমরা যেখানে কেঁচো বেড আছে সেখান থেকে ইয়ং কেঁচোগুলোকে কিন্তু নিতে হবে। প্রথম মনে রাখতে হবে, বুঝবো। আচ্ছা, ভেরি গুড। যে কেঁচো কিন্তু ডিম পারে এবং সেই ডিমটাকে বলা হয় কোকন। সেগুলো কি চোখে দেখা যায়? হ্যাঁ, চোখে দেখা যায়। ম্যাগনিফাইং গ্লাসের দরকার হয় না, দেখা যায়। সিটিসি চা তো আমরা খালি চোখে দেখি, ওই সাইজেরই 4 to 5 মিলিমিটার ইন ডায়ামিটার থাকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কেঁচো ওই কোকন থেকে কেঁচো বাচ্চাগুলো বের হয়, ওদেরকে বলা হয় জুবেলিন। এবং এটা আপনি 22 দিন পর পর্যন্ত আপনি তার অ্যাডাল্টনেস আসতে লাগে এবং 27 থেকে সে ব্রিডিংয়ে যায়। কিন্তু একটা কেঁচোর ভিতরে কিন্তু মেল এবং ফিমেল দুটো গ্যামেটই থাকে। তাই? হ্যাঁ। এবং কেঁচো যখন নাকি ব্রিডিংয়ে যাবে তখন কিন্তু দুটো কেঁচো লাগবে, একটা কেঁচো কিন্তু কিছু করতে পারবে না। আচ্ছা, সেই জন্য দুটো কেঁচো তখন সেখানে লাগবে এবং তখন থেকে ওই কোকনগুলো বেরোবে, এই কোকন থেকে বাচ্চা জুবিলিনগুলো বেরোবে। তো আমার হিসাব আছে আমি কবে কেঁচোগুলো ছেড়েছিলাম, কবে তারা কোকন দিয়েছে এবং ওগুলি কবে ইয়ং হয়েছে, সেটা যারা কাজ করে তাদের একটা হিসাব থাকে। কোকনগুলোর থেকে হিসেব করে করে আমাকে বুঝতে হবে যে আমরা ওটাকে কতদিন আমাদের কেঁচোটা হয়েছে। প্রথম জুবিলিন হয়, তারপরে সাব অ্যাডাল্ট হয়, তারপরে অ্যাডাল্ট হয়, তারপরে আমি বুঝতে পারবো। অতএব আপনাকে নিতে হবে ইয়ং কেঁচো। ওটাকে নিয়ে এসে প্রথম তাকে সাধারণ জলে পরিষ্কার করতে হবে কেঁচোকে। তাতে অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই। আপনি তো প্রেশার দিচ্ছেন না, তো ওই যে চা ছাঁকি যে আমরা ওই রকম একটা জিনিস নিতে হবে, ছাঁকনি, চা চাকনির মতো। সেখানে 1000 কেঁচো দিতে হবে, কারণ একটা কেঁচোর ওয়েট হলো 1 গ্রাম। অতএব আমাকে 1000 কেঁচো দিলে পরে 1 কেজি হবে। তো জল নিচ্ছি আমরা 1 লিটার আর কেঁচো নিচ্ছি
1 কেজি। ব্যাপারটা ক্লিয়ার তো আপনার কাছে? 1000 পিস। হ্যাঁ, 1000 পিস, যেহেতু অ্যাবাউট 1 গ্রাম থাকে পার কেঁচো, যে কেঁচোগুলো আমরা কমার্শিয়ালি উৎপাদনের জন্য ব্যবহৃত করি। কিন্তু এছাড়াও কিন্তু বিরাট বিরাট কেঁচো আছে, আপনি 1.5 থেকে 2 মিটার পর্যন্ত কেঁচো পাওয়া যায়, এটা আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওটাকে আনবো, ওটা 3টে পাত্র নিব। প্রথম পাত্রে যেটা নিব তার আগে আমরা স্যালাইন ওয়াটার, যে আমরা 0.86% সোডিয়াম ক্লোরাইড যদি আপনি ব্যবহার করেন তো সেটাকে বলা হয় স্যালাইন ওয়াটার। আমরাও স্যালাইন ওয়াটার রঙে ওরাল স্যালাইন খাই, ওই স্যালাইন ওয়াটার। ওই স্যালাইন ওয়াটারে ও কেঁচোগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে, কারণ কেঁচো শরীরে সব কিছু আছে কিন্তু তার সাথেও কিছু জীবাণু বা কিছু আপনি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থাকে, ওই আমরা চাই যে ওটাকে অ্যাভয়েড করার জন্য। তো ওটাকে নিয়ে এসে প্রথম স্যালাইন ওয়াটারে পরিষ্কার করে ওই 3টে যে পাত্র রেখেছি, মাঝখানেরটা নর্মাল টেম্পারেচারে, আর ডান দিকেরটা হলো আপনার কোল্ড টেম্পারেচারে, আর বাঁ দিকেরটা হলো মানে হিট মানে গরম করে টেম্পারেচারে। টেম্পারেচার তফাৎটা হবে 5 থেকে 7 ডিগ্রি সেন্টিগ্রেড। অতএব যদি 20 ডিগ্রি নর্মালটা হয়, রুম টেম্পারেচার হয়, ঠান্ডাটা হবে 15 থেকে আপনার 13। তখন আপনি তো অত মেনটেন করতে পারবেন না, আমরা এই জন্য 5 থেকে 7 বলে দিই। আর হিট টেম্পারেচারটা হবে কিন্তু আপনার 25 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। এবং এই রেশিওটাকে আপনি যদি আপনি মনে করেন আমি 5 লিটারের করতে চাই, তো আপনার 5 কেজি কেঁচো দিতে হবে, এটা সিম্পল। 5000 কেঁচো দিতে হবে, সিম্পল। তখন আমি স্যালাইন ওয়াটারে নিয়ে আসার পর ওই কেঁচোটাকে ওই ছাঁকনির ভিতরে রেখেই কিন্তু আমি মাঝখানে যেটা নাকি নর্মাল টেম্পারেচার সেটাকে আমি ধুয়ে নেব, যাতে এক্সেস যে সোডিয়াম ক্লোরাইডগুলো থাকলো বেরিয়ে যাবে। ক্লিয়ার? এরপরে এই কেঁচোগুলোকে আমি ডান দিকের পাত্রে একবার নিয়ে 1 থেকে 2 মিনিট রাখবো। তখন ওই কেঁচোগুলো মনে করবে কি যে হঠাৎ টেম্পারেচারটা ভেরিয়েশনের জন্য ওরা শরীরটাকে সংকুচিত করবে। যেই নাকি ও সংকুচিত করলো, ওর ভিতর থেকে সিলুমিক ফ্লুইড, যে রসটার ভিতরে এইসব ভালো ভালো জিনিস থাকে, সেগুলো সিলুমিক ফ্লুইডগুলো বেরিয়ে আসে। তো ধরেন আমি প্রথম তাকে আমি কোল্ড টেম্পারেচার নিলাম, এরপরে ওখানে 1 থেকে 2 মিনিট পরে ওই পুরোটাকে ওখান থেকে রেখে আমি আবার মানে হিট টেম্পারেচারে নেব, যেখানে নাকি 25 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। তখন কেঁচো দেখবে যে আরে এ তো 15তে ছিলাম, এখন আবার 25-এ চলে আসছি, টেম্পারেচারটা অনেক ভাগ। সে তখন আবার সংকুচিত করবে, করে বাকি যে রসটা থাকবে সেই রসটা ওখান থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে? আমার এই ঠান্ডা জলে এবং গরম জলে কেঁচোর রস বেরিয়ে আসবে। আচ্ছা, এটা বেরিয়ে আসার পরে আপনি এই দুটো থেকে 1 লিটার এবং 1 লিটার এই দুটো জলটাকে মিশিয়ে আপনি কেঁচো রসটা তৈরি করবেন, এবং এটা যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনাকে 1:10 রেশিও, অতএব 1 মানে লিটার এই কেঁচো রস, তার সাথে আরও 9 লিটার সাধারণ জল মিশিয়ে এটা স্প্রে করতে হয়। তাহলে এইভাবে আমরা কেঁচোর রস বা ভার্মি ওয়াশ আমরা উৎপাদন করতে পারছি, বা তারপরে আমরা ব্যবহার করতে পারছি। তো এরপরে ভার্মি মিল নিয়ে যদি বলেন যে ভার্মি মিল কি এবং কিভাবে আমরা উৎপাদন করব। আপনি প্রথমেই আমাকে জিজ্ঞেস করেছেন আমরা বুঝবো কিভাবে যে ইয়ং কেঁচো হয়। ঠিক একইভাবে সে একই প্রশ্ন আসবে যে আমরা ওল্ড যে কেঁচোগুলো যে বৃদ্ধ হয়ে গেছে সেটা বুঝবো কিভাবে। সেটাও একটা হিসাব রাখা হয়। তারপরে কতগুলো জিনিস আমরা দেখি, ধরেন যে কেঁচোগুলো বেশি নড়াচড়া করে না, সিমটম এবং বেশি ব্রিডিংয়ে যায় না, বেশি খাওয়া দাওয়া করে না, তখন আমরা আমাদের হিসাব মতো দেখি যে এটা প্রায় 1 বছরের কাছাকাছি এরা চলে আসছে। তো সেইগুলোকে আমরা রাখা যায়, কিন্তু আমরা রাখি না, সেগুলো আমরা ওটাকে কালেকশন করে নিয়ে আসি। যেহেতু বুড়ো কেঁচো হয় তাতে চামড়াগুলো কিন্তু সেই ওই ইয়ংয়ের মতো থাকে না, ফলে অনেক দাঁশ লেগে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম এটাকে ভালোভাবে ওয়াশ করবো, ওই একই পদ্ধতি ওয়াশ করব, এবং এরপরে ওয়াশ করবো প্রথমে নর্মাল জলে আমরা ওয়াশ করব, তারপরে 1% সোডিয়াম ক্লোরাইডের জলে ওয়াশ করব। যে অনেক বুড়ো হয়ে গেলে পরে উপরে সারফেসে অনেক জীবাণু বেশি পাওয়া যায়, যা ইয়ংয়ে পাওয়া যায় না, সেইগুলি মারার জন্য 1% সোডিয়াম ক্লোরাইড আমরা ব্যবহার করব। করার পর ওয়াশ করার পরে তারপরে আমরা আবার যাব কিছুক্ষণ পরে ওই যে আপনি স্যালাইন ওয়াটারে আবার ভালো মতন পরিষ্কার করব।
পরিষ্কার করে নর্মাল জলে পরিষ্কার আবার করব। এখন আপনি কিন্তু এখানে কয়েকটা ধাপে যাচ্ছি। প্রথম হলো আমরা নর্মাল জলে ওয়াশ করলাম, তার ডাস্ট পাস যা আছে সেগুলো রিমুভ করার জন্য। এরপরে 1% সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করলাম। এরপরে আমরা নর্মাল জল, অনেক সময় আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি, স্যালাইন ওয়াটারটাকে যেহেতু 1% সোডিয়াম ক্লোরাইড দিয়েছি সেটা আমরা ওইটা অ্যাভয়েড করে নর্মাল জলে এটাকে আবারও ওয়াশ করব। ওয়াশ করার পর আমরা একটা পাতিল, গ্রামের দিকে যে মাটির পাতিলগুলো বা রান্না করার যে পাতিলগুলো আছে ওইরকম একটা পাতিলের ভিতরে খবরের কাগজ 3 বা 4 ভাঁজে রেখে দেবো। রেখে দিয়ে ওই কেঁচোগুলোকে, ওই যে কেঁচোগুলো ওয়াশ করে নিয়ে আসলাম নর্মাল জলে, সেই কেঁচোগুলোকে আমি ওখানে ঢেলে দেবো। তখন কেঁচোগুলো কিন্তু ওরা সাধারণত জৈব পদার্থ খায়, প্রথম কিছুই খাবে না, তখন উপরের দিকে উঠতে চেষ্টা করবে। যখন উপরের দিকে উঠবে, মুখের কাছাকাছি আসলে নিচের দিকে টপ করে পড়ে যাবে। এরকম ওরা সারাদিন ভরে চারিদিক দিয়ে চেষ্টা করবে। যখনই ওরা কাহিল হয়ে পড়বে তখন খিদেও লাগবে, তখন তারা কিন্তু ওই আপনার যে পেপার যে ব্যবহার করা হয়েছিল সেই পেপার খেতে থাকবে। এবং তাদের যে কাস্ট বেরোবে, পটি বেরোবে, সেটা কিন্তু প্রথম কালো কালো বেরোবে, সিটিজেন্সি যে রেঙ্গে ভার্মি কম্পোস্ট আমরা বলি, তারপরে দেখা যাবে পেপার বেরোচ্ছে। তার মানে তার যে স্টমাকটা গ্রিজার সহ, এই স্টমাকটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে, আমি মনে করব পরিষ্কার হয়ে গেল। তারপরে কেঁচোগুলিকে উঠিয়ে নিয়ে আসবো, উঠিয়ে নিয়ে এসে ওটাকে মানে টিনের পাত্রের উপরে ডাইরেক্ট সূর্যতেও আমরা শুকাতে পারি, অথবা যদি মেঘলা থাকে সেক্ষেত্রে আমরা বুনসেন বার্নারে নিচের দিকে জ্বালিয়ে দিয়ে ওটাকে হিট করে ওটার মধ্যে এটাকে ছেড়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ওটা কিন্তু আস্তে আস্তে মারা যাবে। ড্রাই করলে পরে তার শরীরে 70% প্রোটিন থাকে। যে কোনো অ্যানিম্যাল বলেন, প্ল্যান্ট বলেন, তাদের বডি বিল্ডিংয়ের জন্য কিন্তু প্রোটিন একান্ত প্রয়োজন। অতএব সেই জন্য 70% প্রোটিন থাকার জন্য সেটাকে গুঁড়ো করে আমরা কিন্তু মাছের এবং হাঁস মুরগি খাদ্যের সাথে মিশিয়ে দিলে পরে ডিম বড় হয়ে যায় এবং মাছও কিন্তু অনেক বড় বৃদ্ধি করে। এই জিনিস কিন্তু পশু খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। কোনটা মানে 10% প্রোটিন দিয়ে আপনি দিচ্ছেন, তো সেটা এত ভালো খাদ্য হয়, তার ফলে মানে আমাদের কৃষক ভাইরা কিন্তু যথেষ্ট, আমাদের দেশে এখনো অত হয় না, কিন্তু বিদেশে কিন্তু আমি দেখেছি এটা মাটিতে চাষের ক্ষেত্রে দেওয়া যায়। চাষের ক্ষেত্রে খুব বেশি একটা দেওয়া যায়। আপনি যদি কিচেন গার্ডেন করেন সেখানে দিতে পারেন, কিন্তু সেখানে দরকার নেই। কারণ যেহেতু আমাদের দেশে প্রতিটা বাড়িতেই আপনি হাঁস মুরগি পালে, মাছের একটা চাষ হয়, সেখানে দিলে আপনি চাক্ষুষ দেখতে পারবেন যে তফাৎটা। আচ্ছা, তো আমাদের দেশে যেটা বলছিলেন যে খুব বেশি কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে না এই দুটো, ভার্মি ওয়াশ এবং ভার্মি মিল। হ্যাঁ, আমাদের দেশে এখনও ঠিক মানে বাণিজ্যিকভাবে যে কথাটা বলা হয় সেইভাবে কিন্তু ভার্মি ওয়াশ এবং ভার্মি মিল এখনও ব্যবহৃত হচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি, আমাদের যে গবেষণাগারগুলো আছে সেখানে ব্যবহার করছি, চারিদিকে আপনার যে এক্সপেরিমেন্ট আমরা সেট করি সেখানে ব্যবহার করছি, কিন্তু ঠিক কমার্শিয়াল হয়ে এখনও কিন্তু এই দুটো ব্যবহার করা হচ্ছে না। তো আপনারা এক্সপেরিমেন্ট করে কি বুঝলেন, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে পরিবেশের উপরে? না, পরিবেশের উপরে একদমই কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কারণ সমস্ত জিনিসটাই কিন্তু হচ্ছে ন্যাচারালি, প্রাকৃতিকভাবে হচ্ছে। এই জন্য এইটা প্রাকৃতিকভাবে কোনো রকম ক্ষতি করে না। আপনি যদি ভার্মি কম্পোস্টও ব্যবহার করেন সেই ক্ষেত্রে আমি বলে দিতে পারি যে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া মাটিতে নেই, গাছের মধ্যে নেই, কারণ এরা গাছটাকে মানে সুস্থভাবে উৎপাদন করার জন্য সাহায্য করে। তো ভার্মি মিল যখন তৈরি হলো তখন তো কেঁচোগুলো মরে গেল, কিন্তু যখন ভার্মি ওয়াশ করলেন তখন তো বেঁচে থাকলো। তো এই ভার্মি ওয়াশ করার পরে এদেরকে সংরক্ষণ করার কোনো খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি, যে ভার্মি ওয়াশ করার পর তো আমি কেঁচো মেরে ফেলবো না, ভার্মি মিলের জন্য আমি কেঁচো মেরে ফেলে ওটার দিকে আমি মানে মোটরে ব্যবহার করে বা ইস্যু ব্যবহার করে আমি ব্যবহার করতে পারছি। কিন্তু ভার্মি রসের যে কেঁচোগুলো সেগুলো ইয়ং আছে, এদের আরও অনেক দিন ওরা কাজ করতে পারবে। আপনি ওই অবস্থাতেই ওই কেঁচোগুলোকে যেই ভার্মি বেড থেকে এনেছিলেন বা নতুন কোনো ভার্মি বেড যদি তৈরি করেন সেখানে দিয়ে দেবেন। তবে একটা কথা এখানে মনে রাখতে হবে, আমরা বলি যে এই যে দিলেন 2 থেকে 3 মাসের ভিতর কিন্তু ওই কেঁচোগুলো আর সংগ্রহ করবেন না, কারণ ওদের যে জিনিসগুলো আমরা নিয়েছি সেগুলি উৎপাদন হতে একটু সময়, পুনরুজ্জীবিত হতে সময় লাগে। তারপর আপনি 2 মাস 3 মাস পরে আবারও ওটাকে ব্যবহার করতে পারেন, কারণ জেনারেলি কেঁচোগুলো 1.5 থেকে 2 বছর বাঁচে।
জেনারেল যেইগুলো দিয়ে আমরা বাণিজ্যিকভাবে কেঁচো সার তৈরি করছি, সেগুলো 1.5 থেকে 2 বছর বাঁচে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি 2বার ব্যবহার করতে পারেন, 3বারও পারেন ব্যবহার করতে পারেন। সেটা আপনার উপর নির্ভর করে আমি কী ওয়ে ব্যবহার করবে। আর কৃষিকাজে বলছেন খুব বেশি ব্যবহৃত হচ্ছে না, কিন্তু আমাদের ল্যাবরেটরিতে এগুলোকে ব্যবহার করা, ল্যাবরেটরি এবং আমাদের যেসব কৃষকের সাথে আমাদের যোগাযোগ থাকে, গবেষণার কাজ তো আমরা শুধু ল্যাবরেটরিতে করলে হবে না, তার ইমপ্লিমেন্টেশন আমরা কিন্তু মানে কৃষকের জমিতে বা কৃষক ব্যবহার করে, তার ফিশারিতে, তার পোলট্রিতে আমার ব্যবহার করে। আমাদের চারিদিকে এরকম কন্ট্যাক্ট কৃষক থাকে, ওরা এগুলো এখনও ব্যবহার করছে এবং ওরা ভালো ফল পাচ্ছে। আর বিদেশে আমি দেখেছি, যখন ছিলাম, প্রচুর পরিমাণে আপনি জাস্ট বরবটির মতো আমি হ্যাভ সিন প্যাকেট করে বিক্রি হচ্ছে কেঁচো, শুকনো কেঁচো, মানে মিল হিসাবে ব্যবহার করছে। আবার ওরা ছোট ছোট প্যাকেট করে বোতলের ভিতরে ভরেও ব্যবহার করছে গুঁড়ো। আমাদের দেশের হোটেলগুলো কিন্তু এখনো তারা কিন্তু বিদেশ থেকে এই কেঁচো রস নিয়ে আসে। আমরা চেষ্টা করতেছি তাদের সাথে এই ব্যাপারে আলোচনা করে ব্যবহার করার জন্য, যে তুমি বিদেশ থেকে যে জিনিসটা এনেছো সেটা 5টা গাছের মধ্যে দাও, আর আমরা যে কেঁচো রসটা তৈরি করেছি আমাদের পদ্ধতি বা আমাদের দেশে, সেটা 5টা গাছে দাও, তারপর তুমি দেখো যে এর মধ্যে কোনো তফাৎ আসে না। নিশ্চয়ই। এবং ওটা অনেক কস্টলি, এই মানে আরেকটা কেঁচো রস আমরা করে, ওইটা ভার্মি ওয়াশ বলি আমরা, আপনি একটু জানিয়ে দিই। ভার্মি ওয়াশ হলো একটা পাত্রের মধ্যে কেঁচো ঠেচো ভার্মি কম্পোস্ট সব রাখা হয়, তারপর উপরের থেকে জল স্প্রে করা হয়। সেই জলটা কেঁচোর গায়ে দিয়ে, ভার্মি কম্পোস্ট দিয়ে, আরও র মেটেরিয়াল দিয়ে এসে নিচে টপ টপ করে পড়ে, সেটাও কিন্তু আমরা রস হিসেবে ব্যবহার করবো। এই জিনিস কিন্তু অনেক কৃষক ভাইরা ব্যবহার করছে, এখন করছে। তারা ওই যে ড্রেন করে রেখে দিয়ে ওগুলো তারা গাছে ছিটিয়ে দিচ্ছে এবং গাছে ভালো রেজাল্ট, বিশেষ করে কিচেন গার্ডেনগুলিতে আমরা নিজেরাই এগুলি দেখেছি। বেশ, মানে কেঁচো জীবিত অবস্থাতেও আমাদের কাজে লাগছে, মৃত অবস্থাতেও আমাদের কাজে লাগছে। তো কেঁচো যে কৃষকের বন্ধু, তার নতুন করে বলার কোনো উপায় থাকে না। আমাদের তো আজকের সময় একদমই শেষ, আমাদের এই অনুষ্ঠান শেষ করতে হবে। ম্যাটিক্স কৃষি পাঠশালার আমাদের আজকের বিষয় ছিল ভার্মি ওয়াশ ও ভার্মি মিল কি, অর্থাৎ কেঁচো রস ও কেঁচো খাদ্য কি। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ডক্টর অজিত কুমার পোদ্দার, যিনি বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপিঠের উপদেষ্টা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর। পাশাপাশি তিনি TNU এর ভিজিটিং ফ্যাকাল্টি সয়েল সায়েন্সের ওপরে। ডক্টর অজিত কুমার পোদ্দার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radioju@gmail.com-এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর।
আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর রেডিও রেডিও যাদবপুর এগিয়ে চলার সুর রেডিও রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।